আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। মডেল মেঘনার সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা 3 দিন অবস্থান কর্মসূচির পর কুয়েটে 6 হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং বিসিবিতে প্রায় 21 কোটি টাকার অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। দুর্নীতির তথ্য নিশ্চিত হতে চায় কর্তৃপক্ষ। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। মঙ্গলবার আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউটর। এদিকে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন গুম করে রাখার অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহাইলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। প্রসিকিউশন জানিয়েছে 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করার পর তাদের দেহ ভ্যানে তুলে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সকালে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলার বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাইল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। তারা ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেফতার ছিলেন। 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল। আজকে 3 জনকে হাজির করা হয়েছিল। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগ আনা হয় র্যাবের সাবেক আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহেলের বিরুদ্ধে। তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গোলাম মুর্তজা মাহিন তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। জুলাই আন্দোলনে গুলির ঘটনায় চট্টগ্রামের যুবলীগ নেতা তহিদুল ইসলামকেও হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী।
আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট অন্য উপদেষ্টারা তখন উপস্থিত ছিলেন। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। টানা 3 দিন খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর 6 হলের তালা ভেঙে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শাকের আদনানের রিপোর্ট। ছাত্র রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর হল ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে 6 হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমান ভিসির পদত্যাগ দাবি করে নতুন ভিসির মাধ্যমে সংঘর্ষের ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। গত রাতে সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও 22 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 22 জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কুয়েট ভিসিকে বিএনপিপন্থী দাবি করে তার বিরুদ্ধে দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে 5 দফা দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজরা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বুয়েট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাকির আদনান, চ্যানেল আই। চাল ও পেঁয়াজের বাড়তি দামের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত তেলের দাম নির্ধারণ করা হয়েছে 189 টাকা। সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রমজান মাস থেকে চলতে থাকা সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেল একবারে প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, আর খোলা তেল লিটারে 12 টাকা বাড়িয়ে করা হয়েছে 169 টাকা। এই দাম বৃদ্ধিতে বছরে সরকারের রাজস্ব আদায় বাড়বে 550 কোটি টাকা। রাজস্ব আয় বাড়ানো ছাড়াও আন্তর্জাতিক বাজারের সাথে মিল রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, তাই তেলের দাম বৃদ্ধি ভোক্তার উপর তেমন প্রভাব ফেলবে না। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। সো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। চালের দাম বেড়েই আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে 2018 সালে বাংলাদেশ যখন যোগ্য হয় তখন থেকেই যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে কোনো চ্যালেঞ্জ থাকার সুযোগ ছিল না।
তিনি আরো বলেন, পেছনে ফেরার সুযোগ নেই, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে একাধিক উপদেষ্টা, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেন, পেছনে ফেরার কোনো পথ নেই। 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি। আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন কোথায়? ওইটার ফেরার আমাদের পথ নাই। আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করব, এটাই আমাদের সবার চেষ্টা, সম্মিলিত চেষ্টা হতে হবে। এটা একটা ন্যাশনাল ইস্যু। সঠিক প্রস্তুতি না নিয়ে উন্নয়নের গল্প বেশি থাকায় সামনে কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেগুলো মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে সরকারের। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্স নিয়ে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। আমরা সেগুলি, সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত। আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপাল এর সাথে চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কূটনীতিক নীতি হলো প্রো বাংলাদেশ বলে জানান প্রেস সচিব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। এদিকে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার আলোচনা শেষে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে মনে করেন তারা। 166টি সুপারিশের মধ্যে 100টির বেশি প্রস্তাবে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ, 21 বছরে এমপি ইলেকশন করার সুযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি। আমরা মনে করি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকাল 10টায় কমিশন ভবনে সভা হয়। পরে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ব্যালট ছাপানোর প্রস্তুতি সহ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে কাজ করছে কমিশন। 30 এপ্রিল এ বিষয়ে ইসির মতামত পাঠানো হবে। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময়সীমাটা কতটুকু লাগে। ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে সে অনুযায়ী আমাদেরকে, আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে প্রায় 21 কোটি টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের নথিপত্র পর্যালোচনা করে তারা অনিয়ম ও দুর্নীতির তথ্য নিশ্চিত হতে চান, জানাচ্ছেন এনামুল কবির রূপম। দুপুরে মিরপুর স্টেডিয়ামে বিসিবি অফিসে যান 3 কর্মকর্তার সমন্বয়ে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম। 3টি বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে বোর্ড কর্মকর্তাদের কাছে থাকা বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন তারা। মনে হচ্ছে যে অসঙ্গতি আছে। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত। লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। দুদক বলছে তদন্তে আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্য মিলতে পারে। কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে। টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে, এই 2 কোটি টাকাও খরচের মধ্যে দেখানো হয় নাই। দুদক কর্মকর্তাদের বিসিবি পরিদর্শনের সময় ভিডিও সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন ক্রিকেট বোর্ড কর্মকর্তা ও কর্মচারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখলেন এনামুল কবির রূপমের রিপোর্ট। এ পর্যায়ে আই স্পোর্টস। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। বিকেলে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, রাজধানীর রূপনগরে একটি সরকারি অফিস দখলে বাধা দেওয়ার পূর্বে বিরোধের জের ধরে সোমবার স্থানীয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা চালায় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ বিষয়টি জেনে ও কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এনসিপি নেতারা। তাদেরকে আটক না করে বরঞ্চ তারা নিরপেক্ষ চুপচাপ দায়িত্ব পালন করেছেন, যেটি আমাদেরকে হতাশ করেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে জাতীয় স্বার্থে জনগণের পক্ষে দাঁড়ানোর এক অভূতপূর্ব সুযোগ এসেছে। আমরা অতি দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেব, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিল স্থগিত। একাডেমিক স্বাধীনতার জন্য হুমকি, বলছে কর্তৃপক্ষ। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজীপুরের গাঁছা থানার ডেগেরচালা এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সবাইকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, শিশুদের সার্বিক কল্যাণ সরকারের অন্যতম লক্ষ্য, যা পূরণে আইসিবিসি প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষিত পরিবেশ, শিশুদের নির্ভয়ে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ডক্টর আমিনুর রহমান। নীতি নির্ধারক প্রতিনিধি, পানিতে ডোবা প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নকারী প্রকল্পের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও শিশুদের জন্য কাজ করা দেশি ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। আমরা সংখ্যাগরিষ্ঠ, তাই আমরা সংখ্যা লঘুদের প্রতি অনেক বেশি সচেতন হব, সংবেদনশীল হব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাথে নিয়ে এগোবো। তারা পিছনে পড়ে গেলে হাত ধরে তাদেরকে তুলে নিয়ে এগোবো।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেছেন, মাতৃভাষা সংরক্ষণে কেবল 21শে ফেব্রুয়ারি সজাগ হওয়াটাই যথেষ্ট নয়। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম BIGF এবং ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস এর যৌথ উদ্যোগে আগারগাঁয়ে আলোচনায় BTRC.বাংলা ডোমেইনের বিটিআরসির নিজস্ব ওয়েবসাইট এবং ইমেইল অ্যাপ্লিকেশনস উদ্বোধন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সের কারিগরি দিক নিয়ে আলোকপাত করেন বিটিআরসির উপপরিচালক ডক্টর শামসুজ্জোহাব। থিঙ্ক অফ ড্রিম। আমরা যখন স্বপ্নে দেখি, আমার মনে পড়ে না, আমি অনেকবার বোঝার চেষ্টা করেছি, আমি কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তা না, কিন্তু আমি সব বুঝে যাই। স্বপ্নে যে আমার ওয়াইফ বকা দিচ্ছে আমাকে, ও কোন ল্যাঙ্গুয়েজে বকা দিচ্ছে তা না, বাট কেন বকা দিচ্ছে সেটা আমি বুঝে যাই। I understand that. We don't need a language. And the world is moving towards that, you see. আমাদের ট্রান্সলেশন capability এমন হচ্ছে যে I can tell you very soon, in less than 1 decade, language will become almost irrelevant global communication. এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করার শামিল হতো। হার্ভার্ডের এমন অবস্থান নেওয়ার কয়েক ঘন্টার মাথায় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করে। গত 18 মাসে গাজা যুদ্ধ চলার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। এই অভিযোগে গত মাসে হোয়াইট হাউসে হার্ভার্ডের $9 বিলিয়ন ফেডারেল চুক্তি ও অন্যান্য অনুদান পর্যালোচনা করার কথা বলেছিল। পর্যালোচনার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানায় $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রজনীগন্ধা তারকা সম্মাননা 2025 প্রদান করা হয়েছে। এবছর ইম্পালস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা খালেদা ইয়াসমিন সহ বিভিন্ন ক্যাটাগরিতে 10 জনকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী খুরশিদ আলম ও পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রজনীগন্ধার পরিচালক বিশিষ্ট অভিনেতা নাজমুল খান। শেষে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন যশোরের চাষিরা। ইতোমধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে কৃষক নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে যশোরের আমন ও বোরো মৌসুমের উৎপাদনের ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনের ব্যাঘাত ঘটে আসছে। তবে এবছর ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় বিস্তীর্ণ মাঠে ধানের ফলনের ব্যাপক আশা করছেন কৃষক। আপাতত ভালো আছে, কোনো ওষুধ পানি ব্যবহার করিনি, এই অবস্থায় চলছে। এবছর পোকামাকড়ও একটু কম, ধানের ফসলও ভালো, রোগব্যাধিও কম, দেখতে সুন্দর। মানে ধান এই বছরই ফলন ভালো হবে আশা করা যায়, আর ধানও ভালো। তবে সার কীটনাশক শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবছর বোরো আবাদে খরচ বেড়েছে। সার মাটির দাম বেশি হলেও আমরা টাকার দিকে তাকাইনি, আমরা পর্যাপ্ত পরিমাণ খরচ করেছি, বেশি দামে কিনেছি। এখন আমরা আশা করতেছি এই আবহাওয়া যদি এই অবস্থায় থাকে, যদি কোনো প্রকার প্রাকৃতিক
আবহাওয়া দুর্যোগ না হয় তা আমাদের ধানের বাম্পার ফলন হবে। আমার বয়সে আমি এরকম ধান হইতে দেখি নাই, তো এবছর খুবই ভালো হয়েছে। যদি একটু সার মাটির দাম কম হইতো তাইলে আমাদের চাষিদের জন্য একটু ভালো হইতো, সেচের দাম যদি একটু কম হইতো তাইলে আরো একটু ভালো হইতো। সময় মতো ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে ছিল, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে ছিলাম যাতে কোনো ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আমরা সফল হয়েছি, কৃষকের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছি। কৃষকের গোলায় ওঠা না পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো। চলতি মৌসুমে যশোর জেলায় 1,57,510 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি, নির্মাণ করা হচ্ছে বসত বাড়ি সহ নানা স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছে পরিবেশবিদরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজাড়। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি, এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা। এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপও ওনারা করতেছে। ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ। এখানে বন বিভাগ রয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা কোনোভাবেই এই বন রক্ষার জন্য, এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন দখলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সরকারি কমিশনার সহ জেলা প্রশাসনিক কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন, উন্নয়ন ম্যাজিস্ট্রেটবৃন্দ, বন বিভাগের তথ্য মতে কক্সবাজারে 2,60,000 একর বনভূমির মধ্যে প্রায় 46,000 একরই বেদখল। পরিবেশগত সংকট মোকাবেলায় পাহাড় কাটা বন্ধ সহ বনভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার শহরে এভাবে দিনে দুপুরে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে, এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই। পরিবেশ প্রকৃতি রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার শহরের পাহাড়তলি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এ পর্যায়ে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বেভারেজ ব্র্যান্ড মোজোর 19তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সারা দেশে নানা আয়োজন করা হয়। আকিজ হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অপারেশনস সৈয়দ জহিরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জন্মদিন উদযাপনে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট এবং গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে কেক কেটে উদযাপন করা হয় মোজোর 19তম জন্মদিন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত, ধাওয়া পাল্টা ধাওয়া। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। রাজধানীর সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 11:15টার দিকে এই সংঘর্ষ হয়। সে সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের শিক্ষার্থী ও পুলিশ সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের ঘটনায় এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে, কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে, এখন একেবারে সিচুয়েশন নর্মাল। মানব পাচারকারী চক্রের হাতে বিক্রি হওয়া 20 কিশোরকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানে তাদের ফিরিয়ে আনা হয়। এসব কিশোররা 2 বছরে মিয়ানমারের কারাগারে আটক ছিল। নৌবাহিনী কর্মকর্তারা জানান, মালয়েশিয়া সহ উন্নত দেশে কাজের কথা বলে পাচারকারীরা 20 কিশোরকে মিয়ানমারে নিয়ে বিক্রি করে দেয়। দেশে আনার পর সন্ধ্যায় তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। তাদের প্রত্যাবর্তনে এই 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার রংপুর নগরীতে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করবেন ব্যবসায়ীরা। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফি সংবাদ সম্মেলনে বলেন, নগরের সুপার মার্কেটের সামনে এই কর্মসূচিতে রংপুর নগরীর 156টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবেন। বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে আজাহার শফিক ফাউন্ডেশন কলেজের ভিত্তি স্থাপন ও আলোচনা সভা হয়েছে। দুপুরে কলেজ মাঠে আজাহার শফিক ফাউন্ডেশনের এই আয়োজন করে। আজহার শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা AKM শফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাবতলী উপজেলার বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী সহ রাজনৈতিক নেতারা। চট্টগ্রামে দিন দিন বেড়ে চলেছে কিডনি রোগীর সংখ্যা। ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন দরিদ্র রোগীরা। এই পরিস্থিতিতে চট্টগ্রামে প্রথমবারের মতো কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, অপারেশন থিয়েটার এবং 25 শয্যার ডায়ালাসিস ফ্লোর চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের পর। চট্টগ্রাম শহরে জাকির হোসেন সড়কে 1.25 একর জমিতে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রাথমিক শুরু হয়। 1100-র বেশি আজীবন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক এবং যন্ত্রপাতি সহায়তায় বর্তমানে 5তলা ভবনের স্থাপনাটি হাসপাতালে রূপ নিয়েছে। মানুষের উপকারের জন্য যে কোনো কাজ করলে আল্লাহ নবী বলেন আল্লাহ তার রিজিক বাড়ায় দেবেন। 15টা মেশিন যে ইন্টারন্যাশনাল বোর্ড মিটিং আছে আমাদের, সেখান থেকে পাস করে আনার চেষ্টা করতেছি। 200 যেন ডায়ালাইসিসে কিডনি হাসপাতালে করা যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে। রোগীদের সেবা প্রদান করা থেকে ডাক্তার, নার্সদের যে তাদের যে একাগ্রতা এবং তাদের যে ডিউটি, এটা যেন সবাই সঠিকভাবে পালন করে। উদ্যোক্তারা জানান, আগামীতে চট্টগ্রাম কিডনি হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু, আমাদের উপর মানুষের আস্থা আসবে। পিছিয়ে আমরা 300 বেডের একটা হাসপাতাল ডাচ আর্কিটেক্ট দিয়ে করে নিয়েছি, সেটা সিডির অ্যাপ্রুভাল প্ল্যান আছে। দোরগোড়ায় যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার সবসময় আমরা পোষণ করেছি, এতে করে যারা কিডনি রোগী তাদের জন্য কিছুটা হলেও এই হসপিটালটি অনেক অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। কিডনি অপারেশন থিয়েটার এবং ডায়ালাসিস ফর উদ্বোধনী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় 75 লক্ষ টাকা মূল্যের 5টি ডায়ালাসিস যন্ত্র ও বেড দেওয়ার প্রতিশ্রুতি দেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে।
এক শোক সংবাদ। মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসরের পর বনপাড়িল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নিয়ে যাই যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। মডেল মেঘনার সাথে বেআইনি কিছু হয়নি বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা 3 দিন অবস্থান কর্মসূচির পর কুয়েটে 6 হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি। লিটারে 14 টাকা বাড়লো বোতলজাত সোয়াবিন তেলের দাম। সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং বিসিবিতে প্রায় 21 কোটি টাকার অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। দুর্নীতির তথ্য নিশ্চিত হতে চায় কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।